হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে ওই 11:30টার মতো। সকালবেলা ঘুম থেকে উঠে শুধুমাত্র স্নানটা সেরে নিয়েছি। আর সকালে ঘুম থেকে উঠে আমার বর কিন্তু সমস্ত বাসন মেজে দিয়েছে, ঘরগুলো কোনো রকম করে ঝাড় দিয়ে ও চলে গেছে অফিসে। আজকে সকালে কিচ্ছু বানাতে পারিনি খাবার। তো ছেলে আর আমি শুধুমাত্র সকালে একটু চা খেয়েছি, ছেলেকে একটু হরলিক্স দিয়েছিলাম। তো এখন কাজগুলো শুরু করব। আর রান্নাবান্না কিচ্ছু হয়নি, শুধু বিছানা তুলেছি। আর একটা ছেলের ঘরের বিছানাটা এখন পর্যন্ত দেখো তোলা হয়নি, শুধু আমাদের ঘরের বিছানার চাদরগুলো উঠিয়ে নিয়েছি। কাল যেহেতু যে দরজা লাগানো হয়েছে, জানলা লাগানো হয়েছে, ঘরের অবস্থা খুবই খারাপ, ঘর মুছতেও হবে। রাতের বেলা তো কোনো রকম করে জাস্ট ঘুমিয়ে পড়েছি, আর অনেক কাজ ছিল যেহেতু আমাদের। তো যাই হোক, চলো দেরি না করে কাজগুলো তাড়াতাড়ি শুরু করি। আজকের দিনটা কিন্তু ছিল সোমবার, তবে ছেলে আজকে স্কুলে যেতেই চাইছিল না, তাই আর জোর করে পাঠাইনি। তবে আমার যেহেতু দোকান বন্ধ, তাই ভেবেছি আজকে ঘরগুলো একটু পরিষ্কার করবো ভালো করে। তোমরা তো জানোই সমস্ত কিছু আমি কিভাবে একা হাতে সামলাই। তবে যদিও বা আমার বর আমাকে হেল্প করে, কিছু কিছু ব্যাপারে কিন্তু ও আমাকে হেল্প করতে পারেই না, কারণ সবশেষে দেখতে গেলে ওরও কিন্তু অনেক কাজ আছে। ও যেহেতু বাইরে কাজ করে, তাই ওরও মাথায় অনেক বেশি চিন্তা থাকে। সংসারের এক দুটো কাজ আমাকে করে দেয়, সমস্ত কাজ ওকে দিয়ে আমি করাই না। তবে যেটুকু করে দেয় সেটুকুই আমার কাছে অনেক। সংসারের কাজ সারা সপ্তাহ করলেও কিন্তু কিছু না কিছু কাজ সারা পড়েই যায়। আর আমি এই ছুটির দিনটাতেই কিন্তু সেই কাজগুলো করি। সপ্তাহে একটা দিন দোকান বন্ধ রাখি একটু শরীরটাকে রেস্ট দেওয়ার জন্য। তবে আমার আর কিন্তু রেস্ট করাই হয় না, ঘুম থেকে ওঠার পরেই কিন্তু কাজে লেগে যেতে হয়। তবে ঘুম থেকে কিন্তু আমি একটু দেরি করেই উঠি, কারণ রাতের বেলা দোকান থেকে আসার পরে ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসে পড়ি। আর তাড়াতাড়ি করে কোনো রকম খেয়ে দিয়ে নিয়ে ছেলেকে রাতের বেলা বই পড়িয়ে নিতে হয়। ওকে কিন্তু আমরা কোনো টিউশনিতেই দেই না, আমরা কিন্তু মানুষ বাড়িতে শুধুমাত্র 4 জন। শাশুড়িমার কাছ থেকে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যায়, আর এসে নিজে স্নান ধান করে কাজবাজ সারতে সারতেই কিন্তু শাশুড়িমার সময় হয়ে যায় ছেলেকে টিউশনিতে দিয়ে আসার। এখন কিন্তু আমার ছেলে ক্লাস 3-তে পড়ে, তবে ক্লাস 2-তে পড়াকালীন কিন্তু টিউশনিতে আমার শাশুড়ি মায়ের দিয়ে আসা নিয়ে আসা করতো, কারণ টিউশনের সময়টা ছিল সন্ধ্যে 6:30। তবে এখন কিছু সমস্যার জন্য ছেলেকে দিয়ে আসা নিয়ে আসাটা করতে পারে না। আসলে বয়সের সাথে সাথে কিন্তু অনেক কিছু সমস্যায় দেখা দিচ্ছে। আর শাশুড়ি মা কিন্তু তবুও কাজবাজও করছে, বাইরে কাজ করতে কিন্তু হাজারবার আমার বর না করেছে, তবুও কিন্তু কাজ করে। আমার বর কিন্তু আমার শাশুড়ি মার উপর দিয়ে কোনো কথাই বলতে পারে না। তবে শুধুমাত্র কিন্তু এটা এখন নয়, আগাগোড়াই। তবে আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ জেদি, যেটা সে মুখ দিয়ে বলবে সেটা সে করবে, কারো কথাই কিন্তু শুনতে চায় না। আর সেই কারণে কিন্তু আর আমরাও বেশি কিছু বলি না, যে যার মতন করে এখন আপাতত চলছি, ভবিষ্যতে জানি না কি হবে। তবে যাই হোক, ছেলেকে যেহেতু দিয়ে আসা নিয়ে আসা করতে পারে না শাশুড়ি, আর আমাদের হাতেও কিন্তু একেবারেই সময় থাকে না, তাই চেষ্টা করি সকালবেলা পড়িয়ে নেওয়া, আর দোকান থেকে এসে রাতের বেলা করে ওকে পড়িয়ে নেই। এইভাবেই কিন্তু আপাতত চলছে। আর একটু বড় হয়ে গেলে ও তো একাই যাওয়া আসা করতে পারে, তখন হয়তো আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। যাই হোক, ওদিকে কিন্তু কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে এসেছি, আর ঘরে এসে বিছানা চাদরগুলো পেতে নিয়েছিলাম। ছেলের ঘরের বিছানা চাদরটা তো রাতের বেলাতেই পেতেছিলাম, তবে রাতের বেলা অতটা ভালো করে পাতা হয়নি, তাই সকালবেলা এখন একটু টান টান করে দিলাম। আর আমাদের ঘরেও আর একটা বিছানা চাদর পেতে দিয়েছিলাম। আসলে ঘরগুলো পরিপাটি থাকলে না অনেক বেশি ভালো লাগে, মনটাও একদম শান্ত হয়ে যায়। যতক্ষণ ঘরগুলো আমি গোছাতে পারি না, ততক্ষণ কেমন যেন অস্থির অস্থির মনে হয়। সত্যি কথা বলতে আমার তো রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই করতে ইচ্ছে করে না। মনে হয় সবকিছু আগে গুছিয়ে টিপটাপ করে নেবো, তারপরে রান্না বান্না শুরু করবো। আর আজকেও কিন্তু আমি তাই করেছি। তো সমস্ত কাপড়গুলো ভিজে দিয়েছি, আর দুটো ঘরের বিছানার চাদরটা পাল্টে নতুন চাদর পাতিয়ে দিয়েছি। নতুন তো না, ধোয়া চাদর পাতিয়ে দিয়েছি। আর এবার আসছি রান্নাঘরে। সকালে এই যে সমস্ত বাসন আমার বর বেজে দিয়ে গেছে, তো বাসন মাজার কোনো চাপ নেই, শুধু কাপড়গুলো ভিজে দিয়েছি, সেই কাপড়গুলো ধোবো। আর রান্নাঘরটা একটু পরিষ্কার করবো। রান্নাঘরটা না ধুলো হয়ে যায়, সকালে ঘুম থেকে উঠে দেখি, যতই পরিষ্কার করে রাখি না কেন রাতের বেলা, সকালে ঘুম থেকে উঠে দেখি আবার ধুলো হয়ে যায়। তো সকালে শুধু চা করে খেয়েছি কোনো রকম মুছে, আর প্রেশার কুকারটা এখনই রাখলাম। তো রান্নাঘরটা একটু গোছাবো। আর এই যে কাপড় জামাগুলো চারপাশে এলোমেলো হয়ে আছে, কাপড় জামাগুলো একটু গোছাবো, বাস তারপরে রান্নাটা বসিয়ে দেবো। একটা সংসারে কি আর কম কাজ? করতে করতে বিরক্ত লাগলেও কিন্তু সেই কাজগুলো করতেই হয়। সংসার যখন করতে এসেছি, সংসারের কাজগুলো তো আমাকে করতেই হয়, কারণ সংসারটাও আমার, সংসারের মানুষগুলোও আমার। কাজ করতে করতে আর ইচ্ছে করেই না যে আর কাজ করি। তবে এখন তো আর থেমে থাকার সময় নয়, এখনই আমাদের সময় কাজ করার। এখনই যদি আমরা হাঁপিয়ে যাই, বাকি সময়টুকু তো পড়েই আছে। আর যখনই আমি হাঁপিয়ে যাই, তখনই ভাবি ভবিষ্যৎটা যদি ভালো করতে চাই, তাহলে এটুকু কষ্ট আমাকে করতেই হবে। এইভাবেই নিজের মনটাকে আমি বারে বারে বোঝাই। আমিও যেহেতু মানুষ, আমারও কিন্তু বিরক্ত লাগে। তবে বিরক্তিটা আমি কার উপরেই বা দেখাবো? কিছুই কিন্তু আমার নিজের। তবে মাঝে মাঝে আমি খুব খিটখিটে হয়ে যাই কাজবাজ করতে করতে। বড়র উপরও মাঝে মাঝে আমি অনেক বেশি রাগ হয়ে যাই। তবে ভাবি মানুষটা তো আমার জন্য অনেক কিছুই করে, আর আমাদেরকে ভালো রাখার জন্যই তো বাইরের দিনরাত পরিশ্রম করছে। যেটুকু পারছে আমাকে আবার বাড়িতেও হেল্প করছে। আসলে সবকিছুই তো আমাদের ভাগ্য, মানুষকে তো দোষ দিয়ে লাভ নেই, সবকিছুই আমাদের ভাগ্যের দোষ। ভাগ্যে থাকলে হয়তো একটা না একটা সময় গিয়ে এই কষ্টের ফল আমরা পাবো। আজকে অনেকগুলো কাপড় একবারে জমে গেছে। কালকে যেহেতু মিস্ত্রি বাড়িতে কাজ করছিল, তাই কাপড় জামা কিছুই ধুতে পারিনি। কাজটা কিন্তু একটুখানি ছিল কালকে, কিন্তু সমস্যা এখানে অনেক কিছু হয়ে গেছে।
গেছিল, তাই ওইটুখানি কাজ করতেই কিন্তু অনেক বেশি সময় মিস্ত্রির লেগে গেছিল। তবে ওই যে দিনটা তো আজকে সোমবার পড়েছে, তাই রবিবারে আমি ভেবে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠে আগে কাপড়গুলো ধুয়ে দেবো। তবে কিছু সমস্যার জন্য আগে স্নানটা সেরে নিতে হয়েছে আমাকে, আর তারপরে স্নানটা সেরে নিয়ে আমি কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। আর তারপরে ঘরে গিয়ে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, আর খেয়ে নিয়ে ঘর গোছাতে লেগে পড়েছিলাম। আর ছেলে যেহেতু স্কুল যায়নি, তাই ওকে বাড়িতে একটু বই পড়িয়ে নিয়ে ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম। ঘরগুলো গোছানোর পরে আবারও কিছু কাপড় বেরিয়েছিল, আর সেই কাপড়গুলো নিয়েও একবার বাথরুমে চলে এসেছি, আর তারপরে সমস্ত কাপড় একবারে ধুয়ে নিয়েছি। আগে কিন্তু জল তুলে আমাকে কাপড় ধুতে হতো, তবে এখন কিন্তু পাম্প বসানো হয়েছে, তাই খাটনিটা একটু হলেও কমেছে। জল তুলে কাপড় ধুতে সময়ও যেমন অনেক বেশি লাগে, তেমন পরিশ্রমটাও কিন্তু অনেক বেশি হয়। আমার তো আবার কোমরের ব্যথা, অতিরিক্ত জল তোলা হয়ে গেলে কোমর আমি সোজা করতেই পারি না। তবে এই সমস্যাটা কিন্তু আগে থেকে ছিল না, এটা ছেলে হওয়ার 5 বছর পরের থেকে শুরু হয়েছে। তবে এই সমস্যার জন্য আমি এখন অব্দি কোনো ওষুধ খাই না। আর এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র আমার নয়, সবারই হয়। আমার ছেলে যেহেতু সিজারেই হয়েছে, আর আমি জানি সিজারে বেবি হলে এই সমস্যাটা সবারই হয়। তবে এইসব সমস্যায় হট ব্যাগটা আমি সবসময় ব্যবহার করি। তো কাপড়গুলো ধুয়ে দিয়েছি, সমস্তটা মেলেও দিয়েছি ঘরে, মানে বাড়িতে আর বাইরে। কারণ কি বিকালবেলা যেহেতু ওই বাড়িতে যাবো, তো শুকিয়ে গেলে একটু ভালো হয় আর কি, সবটা গুছিয়ে রেখে যেতে পারি। আর রান্নাঘরে এসেছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সকালবেলা প্রচণ্ড ধুলো ছিল। আর আমার ছেলেরও যে স্নান হয়ে গেছে, ও এখন পুজো দেবে। আমি যেহেতু পুজো দিতে পারবো না, 3টে দিন পুজো দিতে পারবো না। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি। ওই যে ছোটো সসপ্যানের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ কি একবেলা শুধু রান্নাবান্না করব। আর সবজি নিয়ে এসেছি, লাল শাক নিয়ে এসেছি, আর একটুখানি পটল নিয়ে এসেছি। যেহেতু শুধুমাত্র একবেলার জন্য রান্নাবান্না করবো, মানে অল্প একটু তরকারি রান্না করবো, আর রাতের বেলা তো ও বাড়িতেই খাবো। তো চলো ঝটপট করে রান্নাবান্না করিনি, প্রচণ্ড খিদে পেয়েছে, মানে 1টা বাজে। এখনও রান্নাবান্না কিচ্ছু করিনি সকাল থেকে। এই যে কাপড় ধোয়া আর এই ঘর বাড়ি গুছাতে গুছাতে আমার অনেকটা সময় চলে গেছে। তো চলো ঝটপট রান্নাবান্নাটা সেরে নিই। আমাকে হয়তো দেখে বুঝতেই পারছো, কাজ করতে করতে মুখ কিন্তু পুরো লাল হয়ে গেছে। জানো তো, এখন মনে হচ্ছিল কেউ যদি আমার রান্নাটা একটু আমাকে করে দিত, তাহলে আমার অনেকটা হেল্প হয়ে যেত। শুধু ঘরগুলো গুছিয়ে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, তাতে ঘড়িতে 1টা বেজে গেছে। আর এদিকে ছেলে শুধু সকাল থেকে একটু হরলিক্স আর একটু বন খেয়েছিল, তাই তাড়াতাড়ি করে সামনের দোকান থেকে একটু লাল শাক পেয়েছি আর একটু পটল নিয়ে এসেছি। এগুলো দিয়ে ভেবেছি কিছু একটা করে নেবো। তখন মনে হচ্ছিল চোখের পলক ফেলতে যদি রান্নাটা আমার হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। ঝটপট করে লাল শাকটা বেছে নিয়েছি, আর তারপর কোরপাড়ে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। লাল শাকে কিন্তু অনেক বেশি মাটি থাকে, তাই দুটো গামলার মধ্যে বেশি করে জল নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম শাকটাকে। আমার ছেলে আবার লাল শাক খেতে ভীষণ ভালোবাসে, আর সেজন্যই ভাবলাম শাক ভাজতে তো বেশি সময় লাগে না, তাই গরম গরম ভাত আর তার সাথে লাল শাক ভাজা করে দেবো, আর একটু পটল ভেজে দেবো। তরকারি করতে গেলে এখন অনেক বেশি সময় লেগে যাবে। খিদে কিন্তু আমারও অনেক বেশি পেয়েছিল। সকালবেলা টিফিন বানালে কিন্তু এত বেশি তাড়াহুড়ো করতে হতো না, কিন্তু সকালে তো দেরি করে ঘুম থেকে উঠেছি। আর বড় যেহেতু অফিসে চলে গেছে, তাই ছেলে আর আমার জন্য শুধু রুটি বানাইনি। ভেবেছিলাম যদিও বা একটু পাস্তা বা ম্যাগি করে নেবো, তবে ওই যে ঘর গোছাতে আর কাপড় ধুতেই তো অনেক বেশি দেরি হয়ে গেছে। তবে আমার কিন্তু ওই 1:30টার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছিলাম, যেহেতু একবারে সিম্পল শর্টকাট রান্না বান্না করেছি আমি। আমার বরের কিন্তু অত বেশি চিন্তা নেই, ওকে যা দিয়ে খেতে দিই তা দিয়েই খেয়ে নেয়। কিছু কিছু সবজি আছে যেগুলো আমি বললেও খায় না, তাই ওইসব সবজি আমি রান্নাও করি না। যেমন পটল ভাজা বা পটলের তরকারি কিন্তু খাবেই না, লাল শাক ভাজাটা খাবে, আবার লাল শাকে যে ডাঁটাগুলো বেরিয়েছে, ডাঁটাগুলো একটু মাখা মাখা করে আলু দিয়ে করলে আবার খাবে। সেজন্য আমি লাল শাক ভাজা, পটল ভাজা করেছি, আর লাল শাকের থেকে বেঁচে যাওয়া ডাঁটাগুলোকে আলু দিয়ে একটু চচ্চড়ির মতন করে নিয়েছিলাম। তো তাড়াতাড়ি করে শাকের ভাজা, মানে লাল শাকের ভাজা আর একটু পটল ভাজা করে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এই যে ও খেতে বসেছে। তো আপাতত এটাই হয়েছিল, তাই এটা দিয়ে ওকে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে একটু লাল শাকের ডাঁটাগুলো দিয়ে একটু আলু দিয়ে একটু চচ্চড়ির মতন করবো। এই যে ডাঁটাগুলো আর আলুগুলো দিয়ে একটু চচ্চড়ির মতন করবো। এটার মধ্যে জিরে আর আদা আর একটু ধনের গুঁড়ো দিয়েছি। তো ওইদিকে শেষ রান্নাটা হতে হতে ভাবলাম আমি রান্নাঘরটা গুছিয়ে নেই। সকালে মেজে রাখা বাসনগুলো যেহেতু এখন পর্যন্ত গুছাইনি, আর এদিকে সবজির খোসাগুলো সব এক জায়গায় করে বাইরে ফেলে দিয়ে আসতে হবে। এখন অব্দি রান্নাঘরটা কিন্তু আমার পুরো জাম হয়ে আছে। রান্নাঘরটাকে একদম পরিষ্কার করব। ঘরটা যদিও বা এখনো মোছা হয়নি, রান্নাটা শেষ করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো। আসলে খিদে পেলে না কোনো কাজই করতে ইচ্ছে করে না। আমার রান্নাঘরটা আগে কত খোলামেলা ছিল, তবে এখন জিনিস দিয়ে কিন্তু একদম ভরে গেছে। তবে রান্নাঘরে যা যা আছে সবটাই তো প্রয়োজনীয়, তাই কিছুই কিন্তু ফেলে দিতে পারি না। এই সবকিছু জিনিসেরই যেহেতু প্রয়োজন আছে, তাই এইসব জিনিস বাইরে রেখে ঘরটাকে ফাঁকাও করতে পারছি না। তবে এইভাবে সবকিছু মিলিয়ে তো রান্নাঘরটাকে আমার গুছিয়ে রাখতেই হবে। বাসনপত্র খুব একটা বেশি আমি রাখি না, যেটুকু বাসন আমার শুধু প্রয়োজন শুধু সেটুকুই কিন্তু রেখেছি। যেগুলো আমার এক্সট্রা বাসন সেগুলো আমি খাটের তলায় ঢুকিয়ে রেখে দিয়েছি। দোকানে তো আজকে যাব না, তবে দোকানের বাসনগুলো আমি গুছিয়ে রেখে দিলাম ব্যাগের মধ্যে আলাদা করে, কারণ ঘরের বাসনের সাথে একবার মিলিয়ে গেলে তখন দোকানে গিয়ে দেখি কোনো না কোনো বাসন ছাড়া পড়ে গেছে, আর তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যায়।
তাই দোকানে যাই বা না যাই দোকানের বাসনগুলো কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। বাড়ি থেকে কিছু কাপড় তো আমি বাড়িতে দিয়েছি আর বেশিরভাগই বাইরে দিয়েছিলাম। তো বাইরে আবার হাওয়া উঠিয়েছে, তো দেখি কাপড়গুলো আবার 2-4টে পরেও গেছে, তাই শুকনা কাপড়গুলো ঘরে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। আর তারপরে রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে, তাই ছেলের থালাতে একটু ভাত নিয়ে খেয়ে নিয়েছিলাম। বরের আসতে তো অনেক বেশি দেরি হয়, তাই বরের কিন্তু অপেক্ষা আমরা আর করি না, ছেলেকে আগে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি খেয়ে নিই দুপুরবেলা। ছেলে কিন্তু ওদিকে টিভি দেখছে আর এদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে প্রথমে উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। কাঁঠাল গাছটা কেটে দেওয়া হয়েছিল যাতে পাতা না পড়ে, তবে কাঁঠাল গাছে দেখি এখন বেশ ভালোই পাতা হয়েছে আর উঠোনের মধ্যেও দেখি এখন বেশ ভালোই পাতা পড়ে। তবে যতই পাতা পড়ুক না কেন আমি কিন্তু সবসময় উঠোনটা ঝাড় দিয়ে পয় পরিষ্কার করিয়ে রাখি। বাড়ি একদম পয় পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে দেখতে। একটা কথা কিন্তু আমি বলতে বাধ্য, আমি কিন্তু অনেক বাড়িতে শুনেছি শাশুড়ি বৌমার মধ্যে বেশিরভাগ অশান্তি লাগে বাড়ির কাজকর্ম নিয়ে। তবে আমার শাশুড়ি মা কিন্তু কখনোই আমাকে কাজ নিয়ে কোনো কথাই বলতে পারেনি, কারণ আমি সেই সুযোগ কখনো দেইনি। আমি ছোটবেলা থেকে যে কোনো কাজ করলে একদম পয় পরিষ্কার করেই কাজ করতাম, আর এই অভ্যাসটা কিন্তু আমার থেকেই গেছে। হয়তো অন্য কোনো দিক দিয়ে আমার মধ্যে অনেক কমই থাকতেই পারে, কাজকর্মের দিক দিয়ে কিন্তু কেউ কখনোই আমাকে অলস বলতে পারবে না। আমাদের বাড়িটাই কিন্তু লম্বায় অনেকটাই বড়, তাই ঝাড় দিতে একটু সময় লাগে। তবে আবার খুব বেশিও বড় নয়, আমার জন্য ঠিক আছে, কারণ বেশি বড় উঠোন থাকলে কোমর ব্যথা হয়ে যাবে উঠোন ঝাড় দিতে দিতে। তবে আমাদের যেটুকু উঠোন আছে এটাই আমাদের কাছে অনেক। আসলে উঠোনটা রাখা হয়েছে কোনো অনুষ্ঠান হলে যেন সেই জায়গাটাতে অনুষ্ঠানটা করতে পারি আমরা। বাড়িতে উঠোন সেরকম না থাকলে কোনো অনুষ্ঠান হলে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যায়। ঘরগুলো যেহেতু খুব একটা বড় নয়, একেবারেই ছোট ছোট, উঠোনটা কিন্তু আমাদের খুব দরকার। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি ঘরগুলো মুছে নিয়েছি। ঘরগুলো কিন্তু সেই 3 দিন পরে মুছলাম, শুধুমাত্র সময়ের জন্য ঘরগুলো ভালো করে মুছতেই পারি না, শুধুমাত্র সামনেটুকুই মুছে নেই। সকালে কিন্তু বর বাসনগুলো মেজে দিয়েছে, তবে কিছু প্লেট আর ওই আটার ডিব্বাটা কিন্তু থেকে গেছে, কারণ ময়দা যেহেতু শুকিয়ে যায় না, ভিজিয়ে রাখলে কিন্তু উঠতেই চায় না। ওর সময়ের মধ্যে যে কটা বাসনও মাজতে পেরেছে সে কটা বাসন আমাকে মেজে দিয়ে গেছে। আর এখন যে বাসনগুলো মাজছে এগুলো কিন্তু দুপুরবেলারই বাসন, তাই এইগুলো বাসনের সাথে ওই বাসনগুলো একবারে মেজে নিয়েছিলাম। আর আমার কিন্তু সব কাজই শেষ, শুধুমাত্র এই বাসন মাজার কাজটাই কিন্তু বাকি ছিল। আর দোকান মোছামুছি করার কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো ধুয়ে আমি মেলে দিয়েছিলাম। সমস্ত কাজগুলো শেষ করতে পেরে যে কি ভালো লাগছিল। কাজগুলো করতে করতে দমটা প্রায় শেষ হয়ে আসছিল, বারবার মনে হচ্ছিল কখন কাজগুলো শেষ হবে আর কখন একটু আরাম করতে পারবো। আসলে শরীরটা সাথ দিলেও না কোমরটা আর সাথ দিতে চায় না, বেশি কাজ করলে কোমর ব্যথা করে। তো ফাইনালি কিন্তু কাজ বাজ আমার শেষ। লাস্ট বাসনগুলো ছিল, বাসনগুলো মেজে হাত মুখগুলো ধুয়ে নিয়েছি। সকালে যেহেতু স্নান করেছি এখন আর করবো না, আর শরীর সাথ দিচ্ছে না। এখন একটু আরাম করব, আর তারপর 5টার দিকে ছেলে আবার ও বাড়িতে যাবে। এখনই যেতে বলছে, কিন্তু এত রোদের মধ্যে যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে, তো এখন যাব না। বড় আজকে তাড়াতাড়ি কাজ সেরে চলে আসবে 5টার মধ্যে, তো 5টার দিকে আবার ও বাড়িতে যাবো। তো এখন পাক্কা 4টা বাজে, তো 1 ঘন্টা একটু রেস্ট করে নিই, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। আর ও বাড়িতে কেন যাচ্ছি সেটা কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো আমরা রেডি হয়ে নিয়েছি, এখন যাব ওই বাড়িতে। তো আমার বর ক্যামেরা দেখে আগে থেকে ভাগলো, আসলে ভীষণ লজ্জা পায়। তো এই যে ব্যাগ, ছেলের এখানে কিছু কাপড় জামা আছে, আমারও কিছু আছে, মানে আজকে রাত্রেবেলা যেহেতু আসবো না সেই জন্য কিছু কাপড় জামা নিয়ে নিয়েছি। তো চলো ও বাড়িতে দিদি চলে আসছে, তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই বাড়িতে কিন্তু চলে আসছি, আর আমার অনেক আগেই কিন্তু দিদি চলে আসছে। তবে জিজু কিন্তু এখন পর্যন্ত আসেনি, জিজু রাতের বেলা আসবে, কারণ জিজু যেহেতু দোকান করছে। আজকে আমাদের দোকান থাকলে আমরাও কিন্তু আসতে পারতাম না, আসলে হয়তো ওই 9টার পরেই আসতাম। আর আমার বোন এদিকে টিউশন পড়াচ্ছে। আমরা যেহেতু আসবো তাই বোন আজকে একটু সময়ের আগেই পড়িয়ে নিয়েছে, আর মা গেছে একটু দোকানে কিছু জিনিসপত্র আনতে। পাওয়া শুরু হয়ে গেল। সবুজ দেখ, এটা সবুজ ডিপ গ্রিন, তোর মার ওই যে চুড়িদারের কালার। এই কি হতে পারে? কি বলে? এই যে কোনো পিৎজা ডিজাইন আছে এখানে, হাঙ্গরি লাঞ্চ বক্স। হ্যাঁ? ওর অনেকটা সাথে সিস্টেম আছে। কিউট খোলা ওদিকে না, এইভাবে না, এটাও খুলতে হবে, এটাও এখানে আছে। আর এই যে ভিডিও পরিষদ মুখে কালা হয়ে আছে, আর এই যে এটা তো তোর মাকে বলবি দই দিবে, ছোট মানে কোন চাটনি বা দই বা কিছু। হ্যাপি, আর এটা তো দই দিবে, দই হ্যাপি একটা শট নেই সে ওই যে সোনা দেখে মুখ এমন থাকবে না এরকম, মানে তুই একটা একটা করে দেখবি। আর তোর মেশো
ক্যাপাসিটি দেখি আস্তে আস্তে মরে যাবে কি করছে মানে কি বলবো আশা বেশি তো আমি তো আমার বাবা বাড়িতে চলে আসছি আর আমার দিদিও অনেকক্ষণ আগে চলে আসছে। তো আমরা এখন যাব একটু মার্কেটে। তো ছেলের জন্য একটা জিনিস নিয়ে আসতে। তো চলো এখন মার্কেট যাব। তো অনেক গল্প গুজব করলাম, এসে আবার কথাবার্তা বলবো। আমি গেলাম রে মার্কেট, টাটা। মার্কেট যাচ্ছি, যাবি নাকি কেউ? চল যাবি মার্কেটে কেউ? চ গেলে কি নিবি তাহলে? দরকার ছিল তো চ। বর আর আমি তো মার্কেটে যাচ্ছিলাম, তো বোন বলে যাবে, তো বোন ওদিকে একটু রেডি হচ্ছে আর আমার মা ওদিকে ছেলের জন্য লুচি পায়েস বানাচ্ছে। মানে 14ই এপ্রিল আর 31শে চৈত্র আমাদের ছেলের জন্মদিন। সব তো ছোট ছোট সাইজ, এগুলোই পাবি, বড় নয় না? তো ছেলের যেহেতু জন্মদিন, সেজন্য ভেবেছি আজকে রাত্রে 12টায় মাত্র কেক কাটিং করাবো। সেই কারণেই ওর জন্য একটা কেক নিয়ে আসছিলাম। আর মার্কেট থেকে ফেরার সময় সন্ধ্যাবেলা টিফিনের জন্য সবার জন্য নিয়ে আসছিলাম সিঙ্গারা আর কচুরি। কারণ 13 এপ্রিল কিন্তু ছিল একাদশী, আর আমার মা আর বাবা কিন্তু দুজনে একাদশী করেছে। কিছুর জন্য নিয়ে যাচ্ছি এটা। বিশাল জল খাইলে বলবি হ্যাঁ, তোর বোতল আছে এখন এলাচ দিবি, সেন্টে দিবি একটা দাও। বাড়িতে যেহেতু মা আর বাবা দুজনে একাদশী করছে, সেজন্য আমি কিন্তু সন্ধ্যাবেলা চাউমিন বা মোমো কিছুই নিয়ে আসিনি। তবে এইদিকে দেখি দিদি বাটার পনির বানাচ্ছে, কারণ আমার দিদি আর জিজু কিন্তু একদম নিরামিষ খেতে পারে না। আর এদিকে আমি মাকে লুচিগুলো বেলে দিচ্ছিলাম, আর মা কিন্তু দিকে ভাজছিল। আর ওদিকে লুচি ভাজতে ভাজতে বাটার পনিরটা হয়ে গেছে। আমি বাদ দিয়ে সন্ধ্যাবেলা বাটার পনির দিয়ে লুচি সবাই খেয়েছে। তবে এই দুটোর কম্বিনেশনটা আমার একদম পছন্দ হয় না, আমি কিন্তু খাইনি। তো গাইস, আমার দিদি আর জিজু আমার ছেলের জন্য এত বড় একটা গিফট নিয়ে আসছে। তো এটা এখন কিন্তু খুলবে, তো আমি জানি না কি আছে। আমার ছেলে এখন গেছে বাজারে, তো দেখা যাক এটা এখন আনবক্সিং হবে। তো চলো আনবক্সিং করে তোমাদের দেখাবো। কি এটা? আমার জানতে বুঝতে আর কি আরে সত্যি করে গিফট রে, আর মিথ্যা কথা বলবি বলছে क्या हो सकता है ये? মনে এলো না, সত্যি করে গিফট বলছি তোকে। বিশ্বাসই হচ্ছে না আমার। আরে গিফট আছে রে ভাই, गिफ्ट देखी খুলে দেখ তোর এটা আনবক্সিং করবে এখন। ও হ্যাঁ শুনে এখানে কর মাস আছে দেখো ব্লেড দেখা কি সুন্দর না ও রশি মারি ধরে ভারী এদিকে পড়ে যাবে। তুই ধরে রাখিস যেন ফেলে না দেয়। এখন গিফট ওপেনিং হচ্ছে। আমরা কিন্তু ছেলেকে সেরকম ভাবে কিছুই কিনে দিতে পারি না, কারণ হাতে টাকা পয়সা এখন সেরকম কিছুই নেই। তবে আমি ভেবেছিলাম ফেসবুক থেকে এবার পেমেন্টটা ঢুকলেই ছেলেকে একটা সাইকেল কিনে দেবো। রেঞ্জার সাইকেল। আর অনেকগুলো চুরি ঘুষুলিও না তোমার কোনটা সামনে দিকে দেখা। চলো উঠাও। ঠিক আছে আসো রশি ধরো আরে বাপ রে, হোল্ডিং সাইকেল তো হোল্ডিংটা গিয়ারিং ইয়ার আকিস কিনে দেয় না তোকে বাবা। কিনা দিতে চাইছিল রে মানে কিনে দিল। কেমন রিঅ্যাকশন কেমন বুঝকা মানে মিশে মনের খুশি লাগে খুশিটা কেমন? আমি তো ভাসিল দিল টুট এখন আরো অনেক কটা জিনিস আছে যেগুলো দেখলে আরো থ্যাংক ইউ মেশোকে আমি না মেশো দিছে থ্যাংক ইউ থ্যাংক ইউ
ও হ্যাঁ হ্যাঁ কাটতে হবে কেচিটা দাও আমি ওগুলা নিয়ে আসি দাঁড়াও খুশি হয়েছে কি খুশি হয়েছে খুশি হয়েছে তোরা বলছিলাম না আসলে বেশি হবে আমি জানতাম এটা ওই গুলো কাল এই যে পুষ্কা এই যে আরেকটা জিনিস এটা কি বল তালা পাসওয়ার্ড আছে এটা তালা দিয়ে চাবি। লক করবি পাসওয়ার্ড দিয়ে এক্সপেন্সিভ গিফট। 280 টাকা দিয়ে। আর এখানে একটা দারুণ জিনিস আছে দেখবি পেছনের লাইট আমি তো রাতে বেলা বেরাই না বড় হলে বেরোবি না বড় হলে হ্যাঁ এটা তো বড় হলে যতদিন না বাইক কিনতেছে হ্যাঁ। ততদিন পর্যন্ত এটা চালাতে পারবি তাই তো দেখছি মোটা মোটা টায়ার না। এই যে আরেকটা এটা হলো সামনে মিটার কত কিলোমিটার চলছে গাড়ি সাইকেল দেখ কত জিনিস ভাই কত তো একদম হিসাব দেখি না জিনিসগুলো এখানে ইয়ার হলো সাইকেল হয়ে যাবে তো তাহলে হ্যাঁ এটাই তো তেরা হই গো আমার এক্সারসাইজ হয়ে যাবে ওই এটা কি ওখানেই ছিল তো বললাম না সেলোরেন্স লাগবে না এগুলা দিতে পারে। লাফাচ্ছে কেমন করে দেখো ক্যাঙ্গারু। नहीं 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 हम पहले फिर तुम समझ पर मैं चल हम तो चलो चलो দিদি আর জিজু কবে সেই কিনে রেখেছে আমার ছেলের জন্য এই সাইকেল, তবে আমাদেরকে কিন্তু জানায়নি। তবে আমার ছেলের যেহেতু অনেকদিনকার ইচ্ছে একটা সাইকেল কিনবে, তাই আমি ছেলেকে বলেছিলাম ফেসবুকের পেমেন্টটা পেলে তোকে কিনে দেবো। তবে জন্মদিনে সেরকম কিছুই দিতে পারিনি। ওর বাবা একটা স্পাইডারম্যানের কি গিফট কিনে দিয়েছে, আর আমি কিন্তু সেটাও দিতে পারিনি। তবে আমার দিদি আর জিজু কিন্তু ওর স্বপ্নটা পূরণ করে দিয়েছে। আর আমার ছেলে সাইকেলটা পেয়ে এত বেশি খুশি হয়ে গেছিল যে রাতের বেলাতে সাইকেলটা সেট করিয়ে নিচে নামিয়ে চালিয়েও নিয়েছে। আর আমার ছেলে কিন্তু এবারই সবচেয়ে ছোট সদস্য আর সবারই অনেক আদরের একজন। আর এটা কিন্তু তোমরা নিশ্চয়ই ভিডিও দেখলেই বুঝতে পারো। জিনিসটা যেহেতু বের করে সেট করার ব্যাপার ছিল, সেজন্য কেক কাটিং করার আগেই গিফটটা ওপেন করে দিয়েছে। আর রাতের বেলা কিন্তু একদম নিরামিষ রান্না করা হয়েছিল, যেহেতু একাদশী সেই কারণে। ছেলের বার্থডে উপলক্ষে কাউকে কিছু খাওয়াতেই পারিনি, কারণ আমার দিদি আর জিজু কিন্তু নিরামিষটা একটু পছন্দ কম করে, আর সেই কারণেই নিরামিষ কোনো কিছু আয়োজন করিনি। আর সবাই মিলে গল্পগুজব করতে করতে রাত 12টা বেজে গেছে। আর কেকটা নিয়ে এসে যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই কিন্তু এখন রেডি করছিলাম। মিথ্যা বলে দিল ওমা মা ওই যে পায়েস আর ইয়েটা নিয়ে আসবে না ওই পায়েস ওই পাবো না আমি ডাকতে ফোন কর না। তো ছেলের জন্য পায়েস তো মা করে রেখেছিল, সেই পায়েসটা নিয়ে চলে এসেছি। তবে দুপুরবেলা দুব্বা তুলতেই ভুলে গেছিলাম। ও দরকার ছিল না দেখো নিয়ম কানুন তো আমি সেরকম কিছুই জানি না, আর ছোটবেলা থেকে দেখে এসেছি এই বাড়িতে কিন্তু জন্মদিনের সেরকম নিয়ম নেই। তবে আমার শ্বশুর বাড়িতে কিন্তু জন্মদিনের নিয়মটা আছে। বিকেলবেলা ধান আর দুব্ব রেডি করতে একেবারেই মনে ছিল না, তাই শুধুমাত্র প্রদীপ জ্বেলে সবাই মিলে আশীর্বাদ করেছিলাম। অল্প কাট অল্প কাট অল্প কাট এবার এটা খুলে ও পুরো জিওর সাথে তো ফটো হলো না তো দিদা আসবেই না ক্যামেরার সামনে তো মাও মনে করে দেয় না আরে আমাকে দিতে লাগবে না এটা গিফট তোর এটা ঢুকবে ঘটে হ্যাঁ একবার বাবা দিয়ে নি তারপরে তোমাদের একসঙ্গে ফটো ও দাদাও খাইতে পারবে না সবাই খাওয়ায় কষ্ট করে দেবো এখন এখনই মার হচ্ছে হচ্ছে আরেকটা আরেকটা 1230 1230 টাকা 20 টাকা 230 না 250 30 50 1000 কে খাইবো না না এখান থেকে খাওয়া দিই এটা দিয়ে এখানে খাও এটা দিয়ে খাবো না তাহলে মুখে লাগবে আর কাল লাগবে না ও
খাবার দিলে দুটো দেখো বাবা দাঁড়াও লাস্টে ফটো তুলবো, দাঁড়াও ফটো ভিডিওটা করে নিই। আগে দেখি লাগাবো তুই আমাকে লাগাই নাকি? ওই যে আর একটু কেকটা খেতে ভালো না? না শক্ত আছে এরকম তো কেক থাকে না, কেকগুলো কি এখন মানে বাদাম দাও বাটারস্কচ তো নিতে চাইলাম না, ও বলে বাটারস্কচটা ভালো, বুনু বলে বাটারস্কচ ভালো, বাদাম তো ভালো লাগে না ওই জন্য ভাবলাম কেকটা কারণ বাটারস্কচ আমি খাইছিলাম এর আগে, অতটাও খাস লাগে না। খালি বাদামের সাইডে খাইছি ওই জন্য বাদাম বাদাম আর তো পুরোটা খাবি বাদাম বাদাম দাদা ছোট সাইজের কেক তো অনেক ছিল, তবে বড় সাইজের একটু কেক খুঁজছিলাম, সেজন্য সেই কেকটাই নিয়েছিলাম বাটার স্কচ। আমি অত সব ফ্লেভার বুঝি না, যে যেটা সুন্দর লেগেছে আর বড় সাইজ ছিল একটু তাই নিয়েছি, তবে কেকটা খুব একটা ভালো ছিল না। যাই হোক সবাই মিলে তো আশীর্বাদ করে নিয়েছে ছেলেকে, অনেক হই হুল্লোড় আর মজা করে কেক টেক কাটিং হলো। তবে রাতের বেলা কাউকে কিছু সেরকম খাওয়াতে পারিনি, আমি সবার শেষে কিন্তু ছেলেকে আশীর্বাদ করেছিলাম। তোমার কি কথা আছে তুই তো মা নিয়ে দেখ সব বাড়িতে চলে যাবে নাকি? বাড়িতে এটা ঘটে বিয়ের সময় কানে জমাতে পারছি এক ঘড়ি দিয়ে জমা নেই। খাইতে দাও, খাইতে দাও। আমি 1 মিনিটে 1000 দে 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 সবাই কাট বুনু কাট কাটে কি খুশি বাবা রাখছিস কেন এখানে বসবো না আমি কোথায় বসবো তোর বাবা আমার খা না তুই খা থাক একদম আমরা এখানে আমি খা না তুই ইউটিউবে চলে যাবে ফেসবুক না ইউটিউব দারুণ টেস্ট দারুণ টেস্ট না ऐसे बोलो ना কত টেস্ট করবে বাতাস টেস্ট করে আবার টেস্ট করবে না এরকমই হয়